নমস্কার। আজকের এই বিস্তারিত এবং শিক্ষামূলক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থে আমাদের সবার প্রতিদিনের জীবনের সাথে জড়িয়ে আছে, ভারতের সড়ক নিরাপত্তা। সম্প্রতি সুপ্রিম কোর্ট হাইওয়ে সুরক্ষার ব্যাপারে একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। বলতে পারেন, সড়ক দুর্ঘটনার এই ভয়াবহতাকে রুখতে এটা সত্যিই একটা যুগান্তকারী রায়। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয় ঢুকে পড়ি আর ধাপে ধাপে পুরো আইনি পরিবর্তনটা খুব সহজ ভাষায় বুঝে নিই। আজকের আলোচনাটা আমরা মূলত ৬টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা ভারতের হাইওয়ে সুরক্ষার বর্তমান সংকট নিয়ে কথা বলবো, তারপর সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত বা সুয়োমোটো পদক্ষেপ, সংবিধানের ২১ নম্বর ধারার সম্প্রসারণ, কোর্টের দেওয়া ১৩টি নতুন নির্দেশিকা, এটা বাস্তবায়নের পথে কি কি চ্যালেঞ্জ আছে, এবং শেষে ভবিষ্যতের রূপরেখা নিয়ে আলোচনা করব। তো একদম শুরুতেই আমাদের বুঝতে হবে সুপ্রিম কোর্ট হঠাৎ কেন এমন একটা পদক্ষেপ নিল। এর জন্য আমাদের ভারতের সড়ক সুরক্ষার বর্তমান বাস্তব চিত্রটার দিকে একটু তাকাতে হবে। একটা পরিসংখ্যান শুনলে আপনারা চমকে যাবেন। আমাদের দেশের মোট রাস্তা বা রোড নেটওয়ার্কের মাত্র ২% হল জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, দেশে পথ দুর্ঘটনায় যত মানুষের মৃত্যু হয় তার ৩০%ই ঘটে এইমাত্র ২% রাস্তায়। বুঝতে পারছেন ব্যাপারটা? হাইওয়েতে গাড়ি ছুটছে ঠিকই, কিন্তু নিয়মের প্রয়োগ বা নিয়ন্ত্রণের চরম অভাব রয়েছে সেখানে। এই ভয়াবহতাটা আরও স্পষ্ট হবে যদি আমরা শুধু একটা সংখ্যার দিকে তাকাই, ৪৮৫। হ্যাঁ, আমাদের দেশের রাস্তায় প্রতিদিন গড়ে ৪৮৫ জন মানুষের মৃত্যু হয়, আর ১৩০০-র বেশি দুর্ঘটনা ঘটে। সারা বছরের হিসাব কষলে ভারতে প্রায় ৪,৭০,০০০ দুর্ঘটনা ঘটে, আর ১,৭০,০০০ থেকে ৮০,০০০ মানুষ প্রাণ হারায়। এই কারণেই সারা বিশ্বে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পরিসংখ্যানে ভারত একদম ওপরের সারিতে রয়েছে। এই তো ২০২৫ সালের নভেম্বরে দুটো মর্মান্তিক ঘটনা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ২রা নভেম্বর ভারতমালা এক্সপ্রেসওয়েতে রাস্তার পাশে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা একটা ট্রেলারে ধাক্কা মারে একটা তীর্থযাত্রী বোঝাই বাস, ১৫ জন মারা যান। ঠিক তার পরের দিন ৩রা নভেম্বর তেলেঙ্গানায় পাথর বোঝাই লরির সাথে বাসের ধাক্কায় ১৯ জনের মৃত্যু হয়। এর মধ্যে জানেন, মাত্র ৪০ দিন বয়সী একটা শিশুও ছিল। মানে স্রেফ দুদিনের ব্যবধানে ৩৪টা তরতাজা প্রাণ শেষ হয়ে গেল। আর ঠিক এই মর্মান্তিক ঘটনাগুলোর পরেই দেশের সর্বোচ্চ আদালত ঠিক করল, না, এভাবে আর চলতে দেওয়া যায় না। চলুন দেখি বিচার ব্যবস্থা ঠিক কিভাবে এই সংকটে হস্তক্ষেপ করল। আশ্চর্যের বিষয় হল, সুপ্রিম কোর্ট কিন্তু এখানে কারও পিটিশন বা আবেদনের জন্য অপেক্ষা করেনি। সংবিধানের ১৪২ নম্বর ধারা অনুযায়ী সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের একটা বিশেষ ক্ষমতা আছে। এই ক্ষমতা বলে কোর্ট নিজে থেকে, মানে স্বতঃপ্রণোদিত হয়ে বা সুয়োমোটো পদক্ষেপ নিয়েছে। এর মানে হল, এই নির্দেশিকাগুলো সারা দেশে একদম আইনের মতো কাজ করবে। এর জন্য আলাদা করে সংসদে বিল পাশের দরকার নেই। আদালত এখানে স্পষ্ট করে দিয়েছে যে এবার থেকে শুধু ব্যক্তিগত দোষ খুঁজলে হবে না, প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা বা ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটিও নিশ্চিত করতে হবে। তবে এই রায়ের সবচেয়ে ঐতিহাসিক দিকটা কিন্তু অন্য জায়গায়। সেটা হলো আমাদের মৌলিক অধিকারের পরিধি বাড়িয়ে দেওয়া। দেখুন, সংবিধানের ২১ নম্বর ধারায় যে জীবনের অধিকার বা রাইট টু লাইফের কথা বলা আছে, সেখানে যেমন পরিষ্কৃত পরিবেশ আর স্বাস্থ্যের অধিকার যুক্ত, ঠিক তেমনি এখন থেকে নিরাপদ যাতায়াত এবং নিরাপদ সড়ক ও এই মৌলিক অধিকারের একটা অবিচ্ছেদ্য অংশ। সোজা কথায়, রাস্তা যদি অনিরাপদ হয় তবে সেটা সরাসরি আমাদের মৌলিক অধিকারের লঙ্ঘন। এটা একটা বিশাল বড় আইনি শিফট। আদালত এখানে খুব গভীর একটা কথা বলেছে যে মৃত্যু এড়ানো যেত তার রাষ্ট্রের ব্যর্থতা, মানে টাকার অভাব বা অর্থনৈতিক সংকটের অজুহাত দিয়ে সরকার আর খারাপ রাস্তার দায় এড়াতে পারবে না। ন্যাশনাল হাইওয়ে অথরিটি, সড়ক পরিবহন মন্ত্রক, রাজ্য সরকার আর পুলিশ সবাইকে এই নিরাপত্তার সমান দায় নিতে হবে। একে অপরের ঘাড়ে দোষ চাপানোর দিন এবার শেষ। এবার এই বিশাল পরিবর্তনটাকে বাস্তবে রূপ দিতে সুপ্রিম কোর্ট মোট ১৩টি সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে। চলুন মনে রাখার সুবিধার জন্য এই জটিল আইনি দিকগুলোকে কয়েকটা সহজ ভাগে ভাগ করে নিই।
প্রথম সেটটা হলো তাৎক্ষণিক বিপদ মোকাবেলার জন্য হাইওয়ের একদম ধারে বা ক্যারেজওয়েতে গাড়ি দাঁড় করানো এখন থেকে সম্পূর্ণ বেআইনি। বিশেষ করে রাতে ওই রিফ্লেক্টর ছাড়া দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো তো আক্ষরিক অর্থেই মরণ ফাঁদ। এর পাশাপাশি হাইওয়ের পাশের সমস্ত বেআইনি দোকান, ধাবা বা জবরদখল আগামী ৬০ দিনের মধ্যে পুরোপুরি উচ্ছেদ করতে বলা হয়েছে। এমনকি পেট্রোল পাম্প বা খাবার জায়গার লাইসেন্সও খুব কড়াকড়িভাবে রিভিউ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরের নির্দেশিকাগুলো হল পরিকাঠামোর উন্নতির জন্য। ধরুন আপনি বেআইনি পার্কিং সরালেন, কিন্তু ট্রাক চালকদের জন্য সঠিক পার্কিং জোন, টয়লেট আর বিশ্রামাগারের ব্যবস্থাও তো করতে হবে, তাই না? আর আমরা জানি দুর্ঘটনার পর ওই প্রথম কয়েক ঘণ্টা বা গোল্ডেন আওয়ার কতটা জরুরি। তাই প্রতি ৭৫ কিলোমিটারের মধ্যে একটা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে হাইওয়ের সমস্ত ব্ল্যাক স্পট বা বিপজ্জনক জায়গাগুলো চিহ্নিত করে সেখানে সঠিক সাইনবোর্ড আর আলোর ব্যবস্থা করতে হবে। এর পরের দুটো নির্দেশিকায় জোর দেওয়া হয়েছে প্রযুক্তির ওপর। এখন তো আর শুধু ট্রাফিক পুলিশ দিয়ে সবটা সামলানো সম্ভব নয়, তাই ক্যামেরা, জিপিএস আর স্পিড সেন্সর ব্যবহার করে অ্যাডভান্সড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর কথা বলা হয়েছে। ড্রোন আর ফিজিক্যাল ইন্সপেকশনের মাধ্যমে হাইওয়েতে রীতিমতো কড়া নজরদারি চালাতে হবে। আর একদম শেষ ৫টি নির্দেশিকা হল প্রশাসন আর আইন প্রয়োগের ব্যাপারে। একটা ডেডিকেটেড হাইওয়ে পেট্রোল টিম আর জেলা স্তরে হাইওয়ে সুরক্ষা টাস্ক ফোর্স বানাতে হবে, যেখানে পুলিশ আর স্থানীয় প্রশাসন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। বিভিন্ন রাজ্যের নিয়ম যাতে আলাদা না হয় সেটাও দেখতে হবে। আর সবথেকে ভালো ব্যাপার কি জানেন? সাধারণ মানুষ যাতে সহজে অভিযোগ জানাতে পারে তার জন্য হেল্পলাইন থাকবে, এবং প্রতিটি অভিযোগের নিষ্পত্তি ওই ৩০ থেকে ৭৫ দিনের মধ্যেই করতে হবে। আচ্ছা, সুপ্রিম কোর্টের এই নির্দেশিকাগুলো শুনতে তো ভীষণ যুগান্তকারী লাগছে, তাই না? কিন্তু বাস্তবে এগুলো প্রয়োগ করাটা কতটা সহজ? চলুন মাঠ পর্যায়ের আসল চিত্রটা একবার দেখে নিই। আইনি দিক থেকে দেখলে এখানে একটা বিশাল প্যারাডাইম শিফট হয়েছে। আগে আমাদের ফোকাসটা ছিল দুর্ঘটনা ঘটার পর কী ব্যবস্থা নেওয়া হবে তার উপর, আর দায়বদ্ধতাটাও ছিল খণ্ডিত। কিন্তু এখন পুরো ব্যাপারটাই অধিকার ভিত্তিক হয়ে গেছে। মানে ফোকাস চলে এসছে দুর্ঘটনা ঘটার আগেই তা প্রতিরোধ করার ওপর, আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার যে কড়া দায়বদ্ধতা তৈরি হয়েছে সেটা সত্যি একটা গেম চেঞ্জার। কিন্তু মুশকিল হল বাধা প্রচুর। প্রথমত, কেন্দ্র আর বিভিন্ন রাজ্যের মধ্যে সঠিক সমন্বয় সাধন করাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, এত বড় পরিকাঠামো তৈরির জন্য তো প্রচুর টাকার দরকার, ফান্ডের অভাবে সেটাও আটকে যেতে পারে। এর ওপরে রয়েছে আমাদের সিস্টেমের ভেতরে দুর্নীতি আর লোকবলের অভাব। আর সবচেয়ে বড় কথা, বছরের পর বছর ধরে হাইওয়ের ধারে যেসব বেআইনি দোকানগুলো বসে আছে সেগুলো উচ্ছেদ করতে গেলে যে রাজনৈতিক আর সামাজিক প্রতিরোধ আসবে সেটা সামলানো কিন্তু সরকারের জন্য খুব একটা সহজ কাজ হবে না। তবে হ্যাঁ, চ্যালেঞ্জ যতই থাকুক আমাদের তো সামনের দিকে এগোতেই হবে, তাই না? চলুন দেখে নিই এর সমাধানের পথগুলো কি কি। সুপ্রিম কোর্টের এই রায়কে বাস্তবের মাটিতে নামিয়ে আনতে গেলে মূলত ৪টি জরুরি পদক্ষেপ নিতে হবে। ১. খুব দ্রুত একটা জাতীয় সড়ক সুরক্ষা কর্তৃপক্ষ গঠন করতে হবে। ২. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক ট্রাফিক মনিটরিং সিস্টেম চালু করা। ৩. মোটর ভেহিকলস আইনের আরও কড়া প্রয়োগ। আর ৪, যেটা সবচেয়ে জরুরি, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা। মানুষ নিজেদের অধিকার আর আইন সম্পর্কে সচেতন হলেই তবেই এই পরিবর্তনটা সম্ভব। তো এই পুরো ব্যাপারটা বিস্তারিত জানার পর শেষে আমাদের সামনে একটাই বড় প্রশ্ন এসে দাঁড়ায়, নিরাপদ যাতায়াতকে মৌলিক অধিকারে উন্নীত করার বিচার ব্যবস্থার এই অসাধারণ পদক্ষেপ কি সত্যি ভারতীয় হাইওয়ের এই বিপজ্জনক ছবিটা বদলে দিতে পারবে, নাকি এটাও ওই আইনের বইয়ের পাতাতেই আটকে থাকবে? এর উত্তর তো সময় এলেই বোঝা যাবে। তবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি, যার ছাত্রছাত্রী, শিক্ষক থেকে শুরু করে সবারই কাজে আসবে এমন একটা খুঁটিনাটি ও তথ্যবহুল বিশ্লেষণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করার জন্য শিবারাতি এডুকেশন এবং শুভদীপ সিনহা স্যারকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।